শুরুতে আপনাদের সকলকে চ্যানেলে স্বাগত। আজকে আমরা একদম অন্যরকম দারুণ কৌতূহলোদ্দীপক একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা আসলে প্রবেশ করতে যাচ্ছি তরল পদার্থের এক চমৎকার আণুবীক্ষণিক জগতে। একটু ভাবুন তো, প্রতিদিন আমরা কত গ্লাস পানি পান করছি, চা বা কফি বানাচ্ছি, তাই না? কিন্তু এই সাধারণ তরল পদার্থের গভীরে, একদম অণুপরমাণুর লেভেলে ঠিক কী ঘটছে তা কি কখনো ভেবে দেখেছেন? আজকের এই আলোচনায় তরল আর দ্রবণের ভৌত বৈশিষ্ট্য এবং এদের আণবিক গঠনের খুঁটিনাটি একদম সহজ আর মজাদারভাবে বিশ্লেষণ করা হবে। পুরো আলোচনাটাকে আমরা মূলত 4টা ধাপে ভাগ করেছি। 1. তরলের আণবিক গঠন। 2. প্রধান ভৌত বৈশিষ্ট্য। 3. দ্রবণ বা সমসত্ব মিশ্রণের বিজ্ঞান। আর 4. পরিমাপ ও বিশেষ ধর্ম। তো আণুবীক্ষণিক এই জগৎ থেকে শুরু করে কিভাবে আমরা আমাদের চারপাশে দৃশ্যমান জগৎটাকে বুঝতে পারি, চলুন সেই যাত্রায় এগিয়ে যাওয়া যাক। ঠিক আছে, চলুন বিষয়টির গভীরে গিয়ে দেখা যাক। আমাদের প্রথম পর্ব হচ্ছে তরলের আণবিক গঠন, অর্থাৎ তরল পদার্থের ভেতরের অণুগুলো আণুবীক্ষণিক পর্যায়ে ঠিক কিভাবে আচরণ করে সেটাই আমরা প্রথমে বুঝব। তরলের অণু বনাম কঠিন ও গ্যাস। তরলের অণুগুলো কঠিনের মতো নির্দিষ্ট স্থানে আটকে থাকে না, আবার গ্যাসের মতো পুরোপুরি বিচ্ছিন্ন নয়। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। কঠিন পদার্থে যেমন অণুগুলো শক্ত হয়ে এক জায়গায় বসে থাকে, তরলে তেমনটি হয় না। আবার গ্যাসে অণুগুলো যেমন ইচ্ছে মতো ঘুরে বেড়ায়, তরলের অণুগুলো ততটাও স্বাধীন নয়। তরল পদার্থ আসলে এই দুয়ের মাঝামাঝি চমৎকার একটা ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখে। প্রথমেই আন্তঃআণবিক আকর্ষণ বলের দিকে একটু খেয়াল করুন। তরলের ক্ষেত্রে এটা বেশ শক্তিশালী, যা অণুগুলোকে একত্রে ধরে রাখে। তবে এই বল কঠিন পদার্থের চেয়ে কিছুটা কম। অণুগুলোর মাঝে সামান্য ফাঁকা জায়গা থাকে, আর ঠিক এই কারণে এরা এক জায়গায় স্থির না থেকে একে অপরের উপর দিয়ে গড়িয়ে চলতে পারে। আর এই গড়িয়ে চলার কারণেই কিন্তু তরল প্রবাহিত হতে পারে। সবশেষে আসে বিন্যাসের কথা। তরলের অণুগুলোর কোনো দীর্ঘমেয়াদী সুশৃঙ্খল বিন্যাস থাকে না, এরা কেবল স্বল্প পরিসর বিন্যাস মেনে চলে। আণুবীক্ষণিক জগৎ নিয়ে তো অনেক কথা হলো, এবার সেখান থেকে একটু বাইরের দিকে জুম আউট করা যাক। আমাদের দ্বিতীয় পর্ব, প্রধান ভৌত বৈশিষ্ট্য। এই আণবিক আচরণগুলো কিভাবে আমাদের চারপাশে দৃশ্যমান জগৎ তৈরি করে, এবার আমরা সেটাই দেখব। আয়তন ও আকৃতি। তরলের নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু কোনো নির্দিষ্ট আকার নেই। এটি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। ব্যাপারটা তো আমরা সবাই জানি, তাই না? যেহেতু অণুগুলোর মাঝে আকর্ষণ আছে, তাই আয়তনটা একদম নির্দিষ্ট থাকে। কিন্তু অণুগুলো যেহেতু গড়িয়ে চলতে পারে, তাই এদের নিজস্ব কোনো নির্দিষ্ট আকৃতি থাকে না। আর এটি চমৎকারভাবে তুলে ধরে সান্দ্রতা বা প্রবাহে বাধা দেবার ক্ষমতাকে। মধু বনাম পানি। অণুগুলোর মধ্যকার আকর্ষণ বল যত বেশি, তরল তত ঘন বা সান্দ্র। একটু কল্পনা করুন, মধুর ভেতরের অণুগুলোর আকর্ষণ বল পানির চেয়ে অনেক বেশি, যে কারণে মধু ঢাললে তা পানির চেয়ে অনেক ধীর গতিতে পড়ে। এই পর্যায়ে আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। একটু ভাবুন তো, পানির ফোঁটা গোলাকার হয় কেন? কেন এটা চারকোনা বা অন্য কোনো আকৃতির হয় না? এই চমৎকার রহস্যের উত্তর লুকিয়ে আছে পৃষ্ঠটানে। পৃষ্ঠটান বা সারফেস টেনশন হল তরলের উপরিভাগের অণুগুলো ভেতরের দিকে একটি আকর্ষণ অনুভব করে, যার ফলে তরল তলটি একটি টান টান পর্দার মতো আচরণ করে। মূলত ভেতরের দিকের এই প্রবল আকর্ষণের কারণে পানির ফোঁটা তার চারপাশে পৃষ্ঠের ক্ষেত্রফল সবচেয়ে কমিয়ে আনতে চায়, আর ঠিক এই কারণে পানির ফোঁটা গোলাকার রূপ ধারণ করে। আমাদের পরবর্তী ভৌত বৈশিষ্ট্যটি হল বাষ্পায়ন ও স্ফুটনাঙ্ক। তরল অণুগুলো শক্তি অর্জন করে বাষ্পে পরিণত হয়। যে তাপমাত্রায় তরলের বাষ্পীয় চাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয় তাকে স্ফুটনাঙ্ক বলে। সহজ কথায়, তাপশক্তি তরলের ভেতরের আকর্ষণ বলকে ভেঙে ফেলে অণুগুলোকে গ্যাসে পরিণত করতে সাহায্য করে। আলোচনার এই চমৎকার পর্যায়ে ছোট্ট একটি বিষয় মনে করিয়ে দিই। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। আপনাদের এই সমর্থন আমাদেরকে এরকম আরও চমৎকার সব বিজ্ঞানভিত্তিক আলোচনা নিয়ে আসতে অনেক বেশি উৎসাহিত করবে। চলুন পরবর্তী অংশে যাই এবং দেখি কিভাবে এটি তৈরি হচ্ছে। আমাদের তৃতীয় পর্ব, দ্রবণ, সমসত্ব মিশ্রণের বিজ্ঞান।
তরলের সাথে অন্য কোনো পদার্থ মেশালে ঠিক কী ঘটে এবার আমরা তাই দেখব। দ্রবণ বা সলিউশন হল দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ, যা প্রধানত দ্রাবক অর্থাৎ যেটা বেশি পরিমাণে থাকে এবং দ্রব অর্থাৎ যা দ্রবীভূত হয় তা নিয়ে গঠিত। দ্রাবক আর দ্রবের এই সুস্পষ্ট পার্থক্যটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। একটা দ্রবণে কোনো কিছু দ্রবীভূত হওয়ার প্রক্রিয়াটা মূলত ৩টি সুনির্দিষ্ট ধাপে ঘটে। ধাপ ১, দ্রাবক দ্রবণকে ঘিরে ফেলে। ধাপ ২, দ্রাবক অণুগুলোকে নিজেদের মধ্যে টেনে নেয়। এবং ধাপ ৩, উদাহরণ পানিতে লবণ দিলে পানি সোডিয়াম ও ক্লোরাইড আয়নকে আলাদা করে, আর ঠিক এভাবেই একটা পারফেক্ট দ্রবণ তৈরি হয়। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ অংশে চলে এসেছি। চতুর্থ পর্ব, পরিমাপ ও বিশেষ ধর্ম। দ্রবণ তৈরি হওয়ার এই পুরো ব্যাপারটাকে বিজ্ঞানের ভাষায় কিভাবে পরিমাপ করা হয় এবং এদের অনন্য আচরণগুলোই বা কী, সেটা এবার আমরা জানব। দ্রবণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা হল দ্রাব্যতা বা সলিউবিলিটি। একটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবক সর্বোচ্চ যতটুকু দ্রব ধরে রাখতে পারে তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। এটি তাপমাত্রা ও চাপের উপর নির্ভর করে। তাপমাত্রা বাড়ালে সাধারণত দ্রাব্যতা বাড়ে, আর এ কারণেই দেখবেন ঠান্ডা পানির চেয়ে গরম পানিতে বেশি চিনি গলা যায়। এখন একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে ঠিক কতটুকু দ্রব আছে তা মাপার পদ্ধতিকে আমরা বলি গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন। গাঢ়ত্ব পরিমাপের ৩টি নির্দিষ্ট পদ্ধতি হল ১, মোলারিটি, ২, মোলালিটি এবং ৩, শতকরা পরিমাণ। কেমিস্ট্রি ল্যাবে এই পরিমাপগুলো কিন্তু ভীষণ জরুরি। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল কলিগেটিভ ধর্ম। দ্রবণের কিছু বৈশিষ্ট্য শুধু দ্রবের কণার সংখ্যার ওপর নির্ভর করে, প্রকৃতির ওপর নয়। অর্থাৎ আপনি কি মেশাচ্ছেন তার চেয়ে অনেক বড় কথা হল আপনি ঠিক কতগুলো কণা মেশাচ্ছেন। কলিগেটিভ ধর্মের ৩টি চমৎকার বাস্তব উদাহরণ হল ১, স্ফুটনাঙ্ক বৃদ্ধি, ২, হিমাঙ্ক হ্রাস এবং ৩, অভিস্রবণ চাপ। যেমন ধরুন, পানিতে লবণ মেশালে সেটা কিন্তু আর ০ ডিগ্রিতে বরফ হয় না, বরং আরও নিচের তাপমাত্রায় গিয়ে জমে। এটি হল হিমাঙ্ক হ্রাস, যা এই কলিগেটিভ ধর্মের কারণেই ঘটে থাকে। আজকের এই আলোচনা থেকে আমরা তরল ও দ্রবণের আণবিক গঠন নিয়ে অনেক চমৎকার কিছু জানলাম। এখন যেহেতু এখানকার অদৃশ্য বলগুলো সম্পর্কে জানা গেল, চুলার ওপর ফুটন্ত পানি বা সুপে মিশে যাওয়া লবণের দিকে কি ভিন্ন দৃষ্টিতে তাকানো যায়? সাধারণ ১ গ্লাস পানীয় যে ভেতরে ভেতরে এত বিশাল একটা আণবিক কর্মযজ্ঞ ধারণ করে আছে, সেটাই আসলে বিজ্ঞানের সবচেয়ে বড় সৌন্দর্য। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।